আসসালামু আলাইকুম। মবই ছিল অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের লুটপাট, বেআইনি শাসন, অপশাসন, অনিয়ম, দুর্নীতির সবচেয়ে বড় হাতিয়ার। বাংলাদেশের ক্ষমতা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমেরিকার শেল্টারে দখল করে আমেরিকার কাছে একদিকে দেশ বিক্রি করে দেয়া আর অন্যদিকে দেশের ভেতর থেকে নিজেদের থাপিয়ে নিয়ে নিজেদের পকেট ভরার জন্য একমাত্র মবই ছিল শক্তি, জনগণ তাদের শক্তি ছিল না। যেই জনগণ, আমি গতকাল একটা আলোচনায় বলছিলাম যে এই যে তারেক রহমানের 10 দিন যাচ্ছে, এই তারেক রহমানের 10 দিনে আমরা খুব কাছে থেকে সরকার পরিচালনা বিভিন্ন ইস্যুগুলো দেখে বলতে পারছি যে হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েট করার। তারেক রহমান সেই বরিশালের আদালত ভাঙার এদেরকে অ্যারেস্ট করতে বলেছেন, তারেক রহমান একটা শিশুকে উদ্ধার করে দিয়েছেন, তারেক রহমান সেই 10টা গাছ কেটে ফেলা মিটামনের তার নিজের দলের পরীক্ষিত ত্যাগী নেতাকে জেলে ভরে দিয়েছেন। সেই গাছ কাটার লোকটাকে কিন্তু জেলে ধরা হয়েছে, বিএনপির নেতা, উপজেলা বিএনপির সভাপতি জেলে ভরা হয়েছে। আমরা বলতে পারছি যে এই ঘটনা ঘটছে। ডক্টর ইউনূসকে আমরা সময় দিব বলে আমরা 6টা মাসের সময় দিতে পারিনি, কারণ হচ্ছে আমরা শুরুতেই দেখেছি থেকে এপ্রিসিয়েট করার মতো কোনো জায়গা নেই। আর এরপরে সেই নোরাল পাগলার মাজারের মরদেহ তুলে পুড়িয়ে ফেলা থেকে শুরু করে বাংলাদেশে শত শত মাজার ধ্বংস করা, শত হাজার হাজার নিরীহ মানুষকে আমি এমনও ঘটনা দেখেছি যে ঢাকায় এদের মতকারীরা, এগুলো সব উপদেষ্টা জানতো, ডক্টর ইউনূস জানতো, উত্তরায় গিয়ে হঠাৎ কোনো রাজনীতির সঙ্গে নাই, কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত না, একটা পরিবারকে গিয়ে হানা দিয়েছে। হানা দিয়ে বলেছে, এই তুই ফেসিবাদের দালাল, আজকে 50 লাখ টাকা দিবি। 50 লাখ টাকা দেয়নি বলে ওই পরিবারের দুজন কিশোরীকে তাদের সম্ভ্রম হারাতে হয়েছে এবং তাদেরকে চরম হেনস্থা করা হয়েছে। মাসের পর মাস কারাবন্দী করে রাখা হয়েছে। স্বামীকে, স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে সেই স্বামীকে মুক্ত করে দিবে বলে। এইসব অনাচার অবিচারের সাথে এই সরকার সাংঘাতিকভাবে জড়িত ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় যতদিন ছিল, শেষ বিন্দু পর্যন্ত তারা মবকে টিকিয়ে রেখেছে। ইনিয়ে বেনিয়ে তাদের লোকজন, এই যে আইসিটির তাজুল চিফ প্রসিকিউটর ছিল, এই তাজুল থেকে শুরু করে এই শফিকুল আলম প্রেস সেক্রেটারি, এরা প্রত্যেকটা লোক মবকে তারা জাস্টিফাই করেছে। আমি এই অদ্ভুত লোকটাকে দেখলাম, আমি জানি না তার মানসিক অবস্থা এখন কি আছে। এই অদ্ভুত লোকটাকে দেখলাম, সে রাষ্ট্রপতির ছবি নামানো হয়েছে, রাষ্ট্রপতিকে অপমান অপদস্থ করা হয়েছে, একটা পডকাস্টে কথা বলছে, সেখানে বলছে যা হয়েছে সে সময় সব আইনের মধ্যে হয়েছে। আবার যখন বলা হচ্ছে যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা এটাকে আইনের মধ্যে করা হয়েছে, আমি তো বলছি যা হয়েছে তখন সব আইনের মধ্যে হয়েছে। বাংলাদেশের আইন সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই লোকগুলো এই বাংলাদেশটাকে ছারখার করেছে, তছনছ করেছে। সেই লোকগুলো আমরা বারবার বলছিলাম, আজকে তোমরা মবকে এইভাবে প্রশ্রয় দিচ্ছ, তোমরা মব দিয়ে অন্যের ক্ষতি করছো, এই মব একদিন না একদিন তোমাদের কাল হয়ে ফিরে আসে কিনা। আজকে দেখেন আমাদের হাতে যে রিপোর্ট। এবার সেই মব সহিংসতার আতঙ্কে আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েক উপদেষ্টা সহ ওই সরকারের আমলে শীর্ষ পদে দায়িত্ব পালন করা ব্যক্তিরা। অন্তর্বর্তী সরকারের আমলের কালের কণ্ঠ রিপোর্ট করেছে, আরো বিভিন্ন জায়গায় রিপোর্ট হয়েছে এটা নিয়ে। অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলেও সাবেক কয়েক উপদেষ্টা মনে করছেন তারা জনরোষের কবলে পড়তে পারেন। ওই যে পাপের ভয়, পাপের মাত্রা এত বড় করে ফেলেছে, সেই পাপের ভয়ে এখন ইঁদুরের গর্তে লুকিয়ে থেকেও বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। এই আতঙ্কে তারা আপাতত সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেছেন। সরকারি বাসভবনে নিরাপত্তা বেশি থাকায় তারা সেখান থেকে যেতে চাচ্ছেন, তারা সেখানে থেকে যেতে চাচ্ছেন। বোধহয় আইনটা করতে ভুলে গেছে যে এই উপদেষ্টারা সবাই ক্ষমতার পরে বাংলাদেশের সরকারি বাসভবনে থাকবে, মানে তার কুলায় ওঠে নাই তাদের সাহসে। তবে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে বেশি দিন রাখতে চাইছে না গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। চলতি মাসের মধ্যেই তাদের বাড়ি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপরও যদি কোনো বিশেষ অসুবিধা হয় তাহলে সর্বোচ্চ তাকে 1 থেকে 2 মাস সময় দেওয়া হবে। তবে মার্চ বা এপ্রিল মাসে কেউ সরকারি বাসা ব্যবহার করলে তাকে সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। সাবেক ভাড়া পরিশোধ করে যাবে, এদের তো টাকার অভাব নেই, এদের ঘাড় ধরে বের করে দিবে কি গিয়ে সরকার। আর এটা সরকারের জন্য একটা মানে এরা এরা যে ছেঁচড়া দেখেন না, ওই যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। ভুলে যাবে বাংলাদেশের মানুষ যে অন্যায় অবিচার করে গেছে এই দেশের উপর দিয়ে, এই দেশকে, এই দেশ মাতাকে যেভাবে কাঁদিয়ে রেখে গেছে। সাবেক এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বুধবার রাতে বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বরের ভবন ভাঙচুর, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, তাদের বিরুদ্ধে গণহারে হয়রানিমূলক মামলা দায়ের ও গ্রেফতার অভিযান, সারা দেশে সুফি মাজার ভাঙচুর, 24 আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজি, সাবেক অনেক উপদেষ্টার দুর্নীতি ইত্যাদি কারণে জনগণের ক্ষোভ আছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। টের পাচ্ছে, হারে হারে টের পাচ্ছে। কিন্তু
এসব ব্যর্থতার জন্য সব উপদেষ্টা সমানভাবে দায়ী। মবের ভয়ে দূরের গর্তে ইউনূসের উপদেষ্টারা। আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলছেন গণমাধ্যমকে, সরকারি কর্মকর্তাদের আবাসনের যেমন নীতিমালা আছে, সাবেক উপদেষ্টাদের ক্ষেত্রে সেরকম নীতিমালা নেই। তারা কোনো পেনশন সুবিধাও পান না, এজন্য তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করা যায় তারা সবাই চলতি মাসের মধ্যেই বাসা ছেড়ে দেবেন। তিনি আরো বলেন, কারো বিশেষ প্রয়োজন হলে হয়তো 1 মাস সময় নেবেন। যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে, এই মাসের ভাড়া তাদের কাছ থেকে নেওয়া হবে না। তথ্য মতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে যাবেন। আনিস আলমগীরের যদি কথা ঠিক থাকে তাহলে ওই যে আনিস আলমগীর বলেছিলেন না, ইউনূসের বাড়ি ঘর কি বাংলাদেশের মানুষ চেনে না, গ্রামীণ ব্যাংকের অফিসগুলো বাংলাদেশের মানুষ চেনে না। বিশেষ বিশেষ গোয়েন্দা সূত্র পাওয়া যাচ্ছে, গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট চলে গেছে যে আগামী সপ্তাহে কোনো না কোনো একটা বোধহয় তেলিসমাতি গ্রামীণ ব্যাংক সংক্রান্ত হতে পারে। যমুনা ছেড়ে তিনি গুলশানে বাসভবনে উঠবেন। জানা গেছে তারেক রহমানের সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টার জন্য মিন্টু রোড ও হেয়ার রোডের 24টি বাংলো বাড়ি ও 11টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর বাইরে বিরোধী দেখা যায়। এখন আমি জানি না যে এই উপদেষ্টা বলতেও অনেকে দ্বিধা করে, যারা বাংলাদেশকে এইভাবে তিলে তিলে শেষ করে গেছে, এখন তাদের আমরা চাই না কারো কোনো অপঘটনা ঘটুক, কিন্তু ওই যে পাপ কেউ ছাড়ে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।